নমস্কার, সত্যভামা জয়তে। আবারও ত্রিপুরার ইতিহাসকে ভুল বিকৃত করা হয়েছে। হ্যাঁ, আবারও এই ত্রিপুরার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। স্বয়ং পশ্চিমবঙ্গের যিনি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এই ত্রিপুরার ইতিহাসকে জেনে হোক বা না জেনে হোক, যে কোনোভাবে হোক, উনি ত্রিপুরার ইতিহাসকে এক চরমভাবে বিকৃতি করলেন। সেটা ইতিহাস বলছে। তো সেটা কি, সেটা খুব ভাবা দরকার। তাই আজকে এই বিষয়টা তুলে ধরার জন্যেই আজকে আপনাদের সামনে ঐতিহাসিকভাবে আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ঐতিহাসিক প্রমাণ সহ আপনাদেরকে বলে দেব যে এটা কত বড় একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। আমি অনুরোধ করছি যে এই বিষয়টা আপনারা সবাই, ব্রাত্য বসু মহাশয় থেকে শুরু করে সবার কাছে এই বিষয়টা পৌঁছে দেবেন, অনুরোধ করছি। চলুন উনি কি বললেন, কেন বললেন, এবং এটা যে ভুল ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা আপনাদেরকে প্রমাণ দেখাই। চলুন। তো আগে আপনারা শুনুন যে উনি কি বলেছেন। এই পার্টটা, এত বড় প্রেস কনফারেন্স তো করলেন, তার মাঝে এই ত্রিপুরার ইতিহাস নিয়ে কি বললেন, স্পষ্ট কি বললেন, সেই বিষয়টা আপনারা একটু দেখুন। ত্রিপুরা আমাদের মাথায় রাখতে হবে। যদি আপনারা ত্রিপুরা রাজমালা ইতিহাস বইটি পড়েন, সেখানে আমরা দেখব রাজমালায় এই 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 বাংলা থেকে 4000 পরিবার, রুকনুদ্দিন বরবাক শাহ, তখন বীরচন্দ্র মানিক্যের রাজত্বের আমলে 4000 বাঙালি এখানে আসেন, বসতি স্থাপন করেন। নিশ্চয়ই দেখেছেন। তাহলে একবার ভাবুন, উনি রাজমালা, ত্রিপুরার রাজমালাকে কেন্দ্র করে এবং এপার বাংলা, মানে এই বাংলা বলতে উনি পশ্চিমবাংলাকেই বুঝিয়েছেন, উনি যেভাবে বলেছেন। তো এই যে কথাগুলো বলেছেন রাজমালা বিষয়ে, তারপরে বাংলার সুলতান যে রুকনুদ্দিন বরবাক শাহ, তারপরে বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের এই যে কথাগুলো বললেন, এবং এই যে 4000 বাঙালি পরিবারের কথাগুলো বললেন, এই বিষয়টা নিয়েই এখানে মূল কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। প্রথমেই ঐতিহাসিক প্রমাণ দেওয়ার আগেই আমি সর্বপ্রথম বলে রাখি, আমি শ্রদ্ধেয় ব্রাত্য বসু মহাশয়, আমি আপনার উদ্দেশ্যে বলছি যে আপনাকে কিন্তু আমি খুব শ্রদ্ধা করি। আপনাকে, আপনি তৃণমূলের নেতা, এই জন্য আপনাকে শ্রদ্ধা করি, এই জন্যে নয়। আপনাকে আমি এই কারণেই শ্রদ্ধা করি কারণ আপনি একজন শিল্পী মানুষ, আপনি একটা শিল্প জগতে রয়েছেন। আমি সেই হিসাবে আপনাকে চিনি, শ্রদ্ধা করি, এবং সবচেয়ে বেশি আপনি একজন অধ্যাপক, আপনি শিক্ষার মানে যেটাকে মেরুদণ্ড বলা হয়, আপনি শিক্ষক, একজন শিক্ষক। তো সেই হিসাবে আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে, আমি আপনাকে অনেক সম্মান করি। কিন্তু আপনি এখানে এসে আপনার যে দল রয়েছে, আপনি যে দলের মন্ত্রী, বর্তমানে মন্ত্রী, সেই দলের পক্ষ হয়ে প্রেস কনফারেন্স করে আপনি যে তথ্য দিলেন ত্রিপুরার সম্পর্কে, যে রাজমালা বা এই কথাগুলি যে বললেন, সেই বিষয়টা কতটুকু ঐতিহাসিক সত্য এবং কতটুকু বিকৃতি, এটা আপনি একটু কিন্তু ভাববার দরকার ছিল বলে আমি মনে করি। আপনার উদ্দেশ্যে আমি একটু কয়েক কথা জানতে চাই। এই প্রসঙ্গে আপনারা অবশ্যই উত্তর দেবেন, আমি অনুরোধ করছি। যে আপনার কাছে আমি একটা আশা রাখি যে আপনি অন্যান্য তথাকথিত যারা ইতিহাস জানতে চায় না, যারা শুধু কেবল রাজনীতির জন্যেই মানুষকে বিভ্রান্ত করে, ইতিহাসকে বিকৃতি করে, সেই পর্যায়ে আপনাকে রাখছি না। আপনাকে আমি একজন শিল্প জগতের, আপনি একজন অধ্যাপক হিসাবে, শিক্ষক গুরু হিসাবে আপনার কাছে আমি এটা জানতে চাই, আপনি যে তথ্যটা দিলেন, আপনি কিভাবে দিলেন। রুকনুদ্দিন বরবাক শাহ, বাংলার সুলতান, যে তার শাসনকালটা হলো 1400 সাল থেকে, আর বীরচন্দ্র মাণিক্যের সালটা হলো 1800 সাল থেকে তার যে শাসনকাল শুরু। তাহলে রুকনুদ্দিন বরবাক শাহ আর বীরচন্দ্র মাণিক্যের তো সেখানে সম্পর্কই নেই। তাহলে আপনি বললেন যে রুকনুদ্দিন বরবাক শাহ বাংলা সুলতানের সাথে ত্রিপুরার মহারাজা তৎসময়ের বীরচন্দ্র মাণিক্যের এই 4000 বাঙালি এখানে বসতি স্থাপন করেছে, এই বাংলা থেকে বসতি স্থাপন করছে। আপনি মৈত্রীর কথা বলেছেন, আমি বলছি না যে আপনি মৈত্রীর কথা চাইছেন না, অবশ্যই চাইছেন, এটা চাওয়া উচিত। কিন্তু আপনি মৈত্রীর কথা বলতে গিয়ে এই যে তথ্যটা দিলেন, ওই ইতিহাসের তথ্যটা দিলেন, এটা কি বিভ্রান্তকর নয়? এটা কি মিথ্যা নয়? আমি আপনার থেকে উত্তরটা চাইছি। এবং যারা ইতিহাসবিদ রয়েছেন, আমি সবার কাছে আবারও বলছি,
আরেকবার বলছি যে আমি কিন্তু ইতিহাসবিদ নই, আমি একজন সাধারণ ইতিহাসের ছাত্র, ইতিহাসের পাঠক, একজন সাধারণ পাঠক। সে পাঠক হিসাবে, একজন ছাত্র হিসাবে আপনাদের সামনে এটার জবাব চাইছি, অবশ্যই জবাব দেবেন। তারপর দ্বিতীয় নম্বরে আপনি বলেছেন যে রাজমালার মধ্যে এই বিষয়টা লেখা আছে যে 4000 বাঙালি পরিবার এই বাংলা থেকে, মানে পশ্চিম বাংলা থেকে আপনি যেটা বুঝিয়েছেন এখানে ত্রিপুরাতে বসবাস করার জন্য এসেছিল। তো আপনি কোন রাজমালার কথা বলছেন আমি আপনার থেকে এটা একটু জানতে চাইছি, কোন রাজমালার কথা বলছেন? রাজমালা কিন্তু ত্রিপুরাতে অনেক রাজমালা রয়েছে, আমি আপনাকে এক এক করে একটু স্মরণ। আপনি দেখুন এখানে আমি দিচ্ছি যে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্পষ্ট বলছেন যে পঞ্চদশ শতাব্দীর পূর্বের ইতিহাস সম্পর্কে রাজমালার বিশেষ ঐতিহাসিক মূল্য নেই। রাজমালার ঐতিহাসিক মূল্য নেই। 15 শতকে বাংলা সাহিত্যের ভাষা একটা নির্দিষ্ট রূপ নেয় এবং সমগ্র বাংলাদেশ জুড়ে তা প্রচলিত হতে থাকে। প্রামাণ্য দলিল আপনাদের কাছে এখানে তুলে ধরছি যে এখানে দেখুন যে ত্রিপুরার রাজপুত্র ছিলেন যিনি নবদ্বীপচন্দ্র যে বাহাদুর, উনি তার একটা বই লিখেছেন আবর্জনার ঝুড়ি, সেটা আপনারা এখানে দেখতে পারেন, আমি দিচ্ছি, আপনার স্ক্রিনে দেখতে পারেন। এই আবর্জনার ঝুড়িতে উনি কি বলছেন তার আবর্জনার ঝুড়ি বইতে বলছেন, রাজবাড়িতে 2-1 পুঁথি লেখক ব্রাহ্মণ পণ্ডিত নিয়ত পুঁথি লিখিতেন এবং তাহারা যন্ত্রেরই মতো লেখার খাটুনি খাটিতেন। এই পুঁথিগুলির পুনর আনাই ঐতিহাসিক কালের পূর্বাকার তথ্য। এবং আপনাকে আমি করজোড়ে অনুরোধ করছি যে আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে এই যে আমার হাতে যে রয়েছে, এটা হলো ত্রিপুরার ইতিহাস প্রথম ভাগ। কার লেখা? জহর আচার্যের লেখা। ত্রিপুরার ইতিহাস প্রথম ভাগ জহর আচার্যের লেখা। এই জহর আচার্য মহোদয় সেই ব্যক্তি যিনি ত্রিপুরাতে, আপনি দেখতে পারেন এখানে ছবিও রয়েছে। তো এই যে জহর আচার্য হলো সেই ব্যক্তি, সেই বিখ্যাত মানুষ, সেই সত্যদ্রষ্টা, সত্যবাদী মানুষ। সেই মানুষটা ত্রিপুরার হলো একজন প্রত্নতাত্ত্বিক, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, যিনি অকুতোভয়ী এবং সত্যকে সত্য হিসাবে, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো যার সাহস সত্য রয়েছে। এখনো যার রাজেন্দ্র কীর্তিশালা যে এখানে গবেষণাগারটা রয়েছে, এই যে মিউজিয়ামটা রয়েছে, ওনার নিজস্ব মিউজিয়াম রয়েছে, এখনো রয়েছে আগরতলাতে। এই বিখ্যাত জহর আচার্য মহোদয় এই যে এই বইটা রয়েছে, আমি অনুরোধ করছি ব্রাত্য বসু মহাশয়ের কাছে যে আপনি এই বইটা অবশ্যই আপনি একবার পড়ুন, যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ুন এবং জানতে পারবেন যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা কত বড় ভুল তথ্য দিয়েছেন। এবং এই ভুল তথ্যের ফলে ত্রিপুরাতে মানুষের মধ্যে কি হতে পারে বা বাইরের বিভিন্ন জায়গার মধ্যে কি হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারেন না। আপনি একবার ভাববেন। তারপর আপনাকে আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো যে আপনি এই বাংলা থেকে আর ত্রিপুরা, মানে আপনি কি এইভাবে ত্রিপুরা আর বাংলাকে ভাগ করেছেন? আপনি মানসিকভাবে ভাগ করেছেন? আপনি কি জানেন না যে তৎসময়ে অখণ্ড বাংলার অংশ এই ত্রিপুরা যে ছিল? আপনি কি সমতট, আপনি কি হরিকেল রাজ্য, আপনি কি বঙ্গডবাগ, আপনি কি এই যে টাকলা রসুনাবাদ, তারপরে শ্রীহট্ট, আপনি কি কিরাত দেশ, আপনি কি সেই ইতিহাস জানেন না? আপনি বৃহৎবঙ্গের ইতিহাস জানেন না? ডক্টর ঐতিহাসিক নিহারঞ্জন রায়, তারপরে বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তারপরে আরও ইতিহাস যারা রয়েছে, আপনি কি সেই ইতিহাস জানেন না যে এই যে ত্রিপুরাটা বাংলার অংশ? আপনি কি জানেন না সেই ইতিহাস? তাহলে আপনি তৎসময়ে আপনি বলছেন ওইখান থেকে এখানে এসেছে। আপনি কেন বলছেন এই কথা? কেন এইভাবে ইতিহাসটাকে তুলে ধরছেন এই পরিস্থিতিতে? আপনাকে একটু কথাটা একটু মনে করিয়ে দিই। দেখুন,
এই ত্রিপুরার অবস্থা কিভাবে আছে, ত্রিপুরার বাঙালিরা, ত্রিপুরার বাংলার ইতিহাস, ত্রিপুরার বাংলার ভাষা ত্রিপুরাতে কিভাবে আছে আপনাকে একটু স্মরণ করে দিই, যদি আপনি না জানেন একটু জেনে নিন। কি হয়েছে, দীর্ঘ 25-35 বছর যারা শাসন করেছে এই ত্রিপুরাতে, এই মহারাজার আমলের পরে কি করেছে তারা, কি করেছে এই ত্রিপুরাতে দেখুন। আজকে ত্রিপুরার মধ্যে বাঙালিকে, যারা ভারতবর্ষের ভূমি সন্তান, আপনিও তো একজন বাঙালি, এই ভারতবর্ষের ভূমি সন্তান এই বাঙালিকে ত্রিপুরার মধ্যে উদ্বাস্তু, উইপোকা, বাংলাদেশি যেইভাবে করতে করতে, ইতিহাস বিকৃতি করতে করতে বাঙালিকে হীনমন্যতায় ভুগিয়েছে। এই ত্রিপুরা রাজ্যটা বাঙালিদের নয়, এই ত্রিপুরাতে বাঙালিরা হলো উদ্বাস্তু, এখানে শরণার্থী, এটা তাদের রাজ্য নয়, এটা জনজাতিদের রাজ্য। এইভাবে ঘরে ঘরে প্রতিনিয়ত শুধু পলিটিক্যাল গেম খেলার জন্য, ভোট ব্যাংকের স্বার্থে এই যে বামফ্রন্ট রয়েছে, এই যে সিপিএম রয়েছে, এই সিপিএম শেষ করে দিয়েছে ইতিহাসটা বিকৃতি করে। আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা বইয়ে, পাঠ্যপুস্তকের মধ্যে এইভাবে ইতিহাস লেখা হয়েছে যে এমন হীনমন্যতা ঢুকিয়েছে আমাদের মতন যারা নবপ্রজন্ম রয়েছে, বা আমাদের উপরে যারা রয়েছে, বা যারা এখন শিক্ষক রয়েছে, সেই একই বই, একই মনস্তত্ব পড়ে এসেছে যে এই ত্রিপুরাটা হলো জনজাতিদের, এখানে বাঙালিরা থাকতে এসেছে, এখানে বাঙালিদের আশ্রয় দেওয়া হয়েছে। এই বিকৃত ইতিহাসের ফলে, এই প্রথম এই আঘাতের ফলে আজ পর্যন্ত বাঙালি উঠে দাঁড়াতে পারেনি, বারবার শুনতে হচ্ছে বাঙালিরা বাংলাদেশি, উদ্বাস্তু, উইপোকা, তারপর বিভিন্ন ধরনের তকমা শুনতে হচ্ছে, আমাদেরকেও শুনতে হচ্ছে। তাহলে এই বিকৃতির ফলে আজকে কিন্তু বাঙালি বলিহত হয়েছে। আজকে ত্রিপুরাতে আপনি জানেন যে 80 সাল থেকে কি ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, বারবার কিভাবে আক্রান্ত শিকার হতে হচ্ছে। 2019 সালও শিকার হতে হয়েছে। একের পর এক এডিসির মাধ্যমে কিভাবে বাঙালির জমি কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে, একের পর এক কিভাবে উস্কে দেওয়া হচ্ছে। আর বর্তমানে আপনাকে বলছি, এই বামফ্রন্ট সরকার যাওয়ার পর বর্তমানে যে বিজেপি সরকার রয়েছে, এই বিজেপি সরকার, এই সরকার এবং এই মন্ত্রীদের সামনে যেই ভারতবর্ষের বীর সন্তান, স্বাধীনতা সংগ্রামী, যাদের আত্মত্যাগে আমরা এত কথা, সেই ক্ষুদিরাম বসু, সেই মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে ত্রিপুরাতে কেন রাজবাড়ির সামনে মূর্তিগুলি, কেন রাজবাড়ির সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি রয়েছে, কেন সূর্য সেনের মূর্তি রয়েছে, ত্রিপুরার সাথে কিসের সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর? রবীন্দ্রনাথ এই ত্রিপুরার কথা বলেনি তার রাষ্ট্রীয় সঙ্গীতের মধ্যে, যে রাষ্ট্রীয় সঙ্গীত ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত, এই কথা বলেনি, মানে জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়ার জন্য বহু কথা বলছে। আপনি জানেন এই ত্রিপুরার বর্তমান নেতা মন্ত্রীদের সামনে এইভাবে চরমভাবে অপমান করা হচ্ছে, চরমভাবে ত্রিপুরার ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে, চরমভাবে বাঙালিকে, বাংলাদেশি, শরণার্থী, এই ত্রিপুরাটা বাঙালিদের নয়, এখানে তারা শরণার্থী, তারা এখানে থাকতে এসেছে, এখানে তারা দখলবাজি করছে, এখানে তারা শোষণ করছে, এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দীর্ঘ 35 বছর বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস মিলে আমাদেরকে এইভাবে দাগিয়ে দিয়ে ইতিহাস বিকৃতি করে সব শেষ করে দিল। এখন যে সরকার রয়েছে তারাও কোনো ইতিহাস জানে না, তারা সেই সাম্রাজ্যবাদী যে চিন্তাধারা সেটা কিন্তু লাগু করছে। আর এখন আপনি যদি একটা দলের পক্ষে এসে যদি এই ধরনের তথ্য দেন, এই ধরনের যদি বিভ্রান্তকর, এই জন্য মিথ্যা তথ্য দেন, তাহলে কত বড় ক্ষতি হতে পারে সামনে আপনি বলুন। আপনারা রাজনীতি করবেন, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এখানে তৃণমূলে প্রার্থী দেবেন, প্রচার করবেন, কি না করবেন সেটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দলের রয়েছে, সেখানে আমি কথা বলছি না। কিন্তু এই ত্রিপুরার ইতিহাসকে যদি বিকৃতি করা হয়, ত্রিপুরার বাঙালিদের যে সমস্যা, ত্রিপুরা বাঙালির যে ভুগছে, তার জমি মাটি সমস্যা নিয়ে ভুগছে, এখন যে 70% জমি তার যে কেড়ে নেওয়া হলো, ভবিষ্যতে যে এই যে ভয়ঙ্কর এনআরসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভয় জুজু এই ধরনের যে চলছে, ত্রিপুরার মধ্যে যে এখন পর্যন্ত যারা গণহত্যা শিকার হয়েছে তারা 15% পায়নি, এই যে বিষয়গুলো কি আপনারা একবার ভাবছেন, বা এগুলোর আসল সত্যটা কি তলিয়ে দেখছেন? আমি অনুরোধ করছি, রাজনীতি করার নামে বাঙালি জাতিটাকে শেষ করবেন না, অনুরোধ করছি। একে একে শেষ করে দিয়েছে যাদের কথা বলছি, একে একে সবাই এই জাতিটার কথা ভাবছে না, এই ইতিহাসের কথা কিছু ভাবছে না, ভাষার কথা ভাবছে না। অনুরোধ করছি, আপনার কাছে অনুরোধ করছি, আমি তৃণমূলের কাছে অনুরোধ করছি না, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি একবার ভাবুন, আপনি একজন শিক্ষক হিসাবে, আপনি একজন অধ্যাপক হিসাবে, আপনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে, আপনি একজন
একজন শিল্প ব্যক্তি হিসাবে, একজন প্রখ্যাত ব্যক্তি হিসাবে আপনি ভাবুন যে এই কাজটা কতটুকু ঠিক হচ্ছে। অনুরোধ করছি, যারা, আমি আবারও অনুরোধ করছি ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা যুবক ভাই বোন, প্রত্যেকটা লেখক, ইতিহাসবিদ, পশ্চিমবঙ্গের যারাই রয়েছেন, সব যারা ইতিহাস নিয়ে ইয়ে করছেন, যে ব্রাত্য বসু মহাশয় এই যে তথ্যটা দিলেন, উনি যে এই তথ্যটা দিলেন, আবারও আরেকবার শোনাচ্ছি, আপনারা শুনুন যে কি বলছেন। ত্রিপুরা আমাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা ত্রিপুরার রাজমালা ইতিহাস বইটি পড়েন, সেখানে আমরা দেখব রাজমালায় এই 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 বাংলা থেকে 4000 পরিবার, রুকনুদ্দিন বরবাক শাহ, তখন বীরচন্দ্র মানিক্যের রাজত্বের আমলে 4000 বাঙালি এখানে আসেন, বসতি স্থাপন করেন। এই যে কথাটা বললেন উনি, যে এই যে ইতিহাসের কথাটা বললেন, এটা কতটুকু সত্য, কতটুকু বিভ্রান্ত, আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আবারও বারবার বলছি, একটা কথা ভালো করে মনে রাখবেন, এটা মনস্তত্ত্ব, এটা সত্য, যে যেই জাতির ইতিহাস এবং ভাষা মুছে যাবে, বিকৃতি হয়ে যাবে, সেই জাতিটা কখনো বাঁচবে না, সেই জাতি কখনো বাঁচবে না, যতই মহান হোক না কেন। তাই আপনি বাঙালি, এত উন্নত, বিশ্ব পূজিত যেই জাতি, সেই জাতির একটা লোক হিসাবে, এই ত্রিপুরারবাসীর লোক হিসাবে, এই ত্রিপুরার একজন নাগরিক হিসাবে একবার অনুরোধ করছি যে আপনারা একটু ভাবুন। এবং আবারও অনুরোধ করছি যে এই যে জহর আচার্য, প্রত্নতাত্ত্বিক বিখ্যাত সত্যবাদী জহর আচার্যের যে ইতিহাস, যে প্রমাণ, এই যে ইতিহাসে ত্রিপুরার ইতিহাস যে প্রথম ভাগে যে বইটা রয়েছে, এই যে ওনার যে তথ্য প্রমাণের ভিত্তিতে এত বড় একটা মূল্যবান সম্পদ রয়েছে, সেটা সবাই পড়ুন, ছাত্র, যুবক, ত্রিপুরা প্রত্যেকটা মানুষ। এবং অবশ্যই বলবো যে ব্রাত্য বসু মহাশয়কে বলবো যে আপনি অবশ্যই পড়ুন। আমি অনুরোধ করছি, রাজনীতি করতে গিয়ে এই বাঙালি জাতিটাকে বিভক্ত যেন কেউ না করে, অনুরোধ করছি। বরং এই ত্রিপুরার বাঙালি যে অস্তিত্বহীনতায় ভুগছে, তার ভাষা, তার কৃষ্টি, তার সংস্কৃতি যে হীনমন্যতায় ভুগছে যে বাঙালি, সে বাঙালিকে মুক্ত করুন, মুক্ত করতে সহযোগিতা করুন। এই বাঙালির ইতিহাসকে জানান, কারণ আপনারা শিক্ষিত, আপনারা যদি ভুল পথে চালিত করে, আপনারা যদি ভুল তথ্য দেন, তাহলে কি অবস্থা হবে। তাই সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ত্রিপুরার প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি যে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানুন। আবারও একটা কথাই বলছি যে ত্রিপুরার ইতিহাস চাই, না হলে ত্রিপুরার বাঙালি বাঁচবে না। ত্রিপুরার প্রকৃত ইতিহাস চাই, না হলে ত্রিপুরার বাঙালি বাঁচবে না। এইভাবে রাজনীতি, দলীয় রাজনীতি করতে গিয়ে কিন্তু আমার জাতিটার যে কি হচ্ছে, আমার জাতির ভাষা কি হচ্ছে, কৃষ্টি কি হচ্ছে, ইতিহাস কি হচ্ছে, আমরা কিন্তু একবারও ভাবছি না। যার কারণে আমাদের জমি চলে যাচ্ছে, আমাদের মাটি চলে যাচ্ছে, আমাদের ভাষা চলে যাচ্ছে, আমাদের সংস্কৃতি চলে যাচ্ছে। আমরা হীনমন্যতায় ভুগছি। আমরা আরেকটা সাম্রাজ্যবাদের দাসত্ব স্বীকার করছি। আমরা আরেকটা সাম্রাজ্যবাদের দাস হয়ে আমরা বাঁচতে চাইছি, আমরা চলতে চাইছি। এটা কতটুকু এই বীর একটা জাতি, এই উন্নত একটা জাতির মানুষ হিসাবে এটা গর্বের। একবার ভাবুন, আপনারা সবাই ভাবুন, প্রতিটা বাঙালি ভাবুন, প্রতিটা সত্যের যারা অনুসন্ধান অন্বেষণ করেন, যারা প্রত্যেকটা মানুষ ভাবুন। আবার অনুরোধ করছি যে এই যে বিকৃতি, কোনো রাজনীতি যেন আমাদের ত্রিপুরার ইতিহাসকে আর বিকৃতি না করতে পারে, আর ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত না করতে পারে। প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে অনুরোধ করছি যে আপনারা যে কোনো বিষয় নিয়ে খেলা করুন না কেন, এই বাঙালি জাতিটাকে নিয়ে, এই বাংলার ভাষাটাকে নিয়ে, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাঙালির মাটি নিয়ে খেলা করবেন না। এই খেলা করলে এই মাটির নিচে কবর খুঁড়তে হবে কিন্তু আপনাদের সবার। অনুরোধ করছি যে ত্রিপুরার ইতিহাস জানুন। আবারও বলছি যে এই বিকৃতি ইতিহাস যে শ্রদ্ধা ব্রাত্য বসু মহাশয় দিলেন, আমি আশা করি আপনার কাছে এই যে তথ্যগুলো আমি দিলাম আপনার কাছে পৌঁছবে। আপনি এর একটা ঐতিহাসিক সত্য উত্তর দেবেন, আপনি ঠিক বলেছেন কিনা। আমি আশা করি আপনার কাছে আমার এই বার্তাটা পৌঁছবে। আপনার কাছে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, আপনি একজন অধ্যাপক হিসাবে, আপনি একজন শিল্প জগতের লোক হিসাবে আপনি সেই উত্তরটা দেবেন। আমি অনুরোধ করছি যে আপনি সবার কাছে এই বিষয়টা স্পষ্ট করবেন যে আপনি যে তথ্যটা দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল, এটা অসাবধানতাবশত আপনি এই তথ্যটা দিয়েছেন, এটা ইতিহাস প্রমাণ করে। আবার ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আপনি জানুন, বুঝুন এবং ত্রিপুরার মানুষকে তার জাতিসত্তার যে উত্থানের জন্য সহযোগিতা করুন
এবং ত্রিপুরা মানুষকে, ত্রিপুরা বাঙালিকে বিশেষ করে তার হীনমন্যতা থেকে দূর করার জন্য সহযোগিতা করুন। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন, কোনোভাবে রাজনীতির করতে গিয়ে এই জাতিটাকে শেষ করবেন না। সবার ত্রিপুরার প্রত্যেকটা জনগণের কাছে আবার অনুরোধ করছি যে ত্রিপুরার ইতিহাস জানুন, না হলে কিন্তু এই রাজনীতি আমাদের শেষ করে দেবে। এই সব কিছু থাকবে, এই রাজনীতি থেকে যাবে, কিন্তু না থাকবে এই জাতিটা, না থাকবে এই ভাষাটা, না থাকবে এই ইতিহাস, না থাকবে আমাদের মহাপুরুষ। আমরা হীনমন্যতায়, এই দাসত্ব যে অর্ধেক দাসত্বতায় ভুগছি, আর পুরোপুরি দাসত্বে ভোগার জন্য, বিকৃতি হওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত থাকতে হবে। একদিন এই জাতিটাকে, এই ভাষাটাকে, এই সংস্কৃতিটাকে, এই তার অস্তিত্বকে, তার ইতিহাসকে একদিন মিউজিয়ামে একটা অপাঙ্ক্ত অবস্থায় থাকতে হবে। আশা করি কোনো ভালো মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো বিবেকবান মানুষ সেটা, কোনো বাঙালি সেটা হতে দেবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানুন, সত্য সম্পর্কে জানুন, এবং এই সত্য সম্পর্কে জানার জন্যে আপনাদের সামনে আমার এই বারবার এই ভিডিওগুলি নিয়ে আসা। আশা করি আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, জাতিসত্তার চেতনা জেগে উঠুক আপনাদের মধ্যে, সবার মধ্যে একতা জেগে উঠুক, হীনমন্যতা দূর করে আমাদের সত্যে আমরা গর্বিত হয়ে আমরা একতাবদ্ধ হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাঙালি, জয় মানবতার জয়। নমস্কার। সত্যম বিজয়তে।